একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। সারা দেশে বেশ কিছু জায়গায় বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। একই সাথে পিআর পদ্ধতিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিতর্ক সৃষ্টি হতে দেখা গেছে। আজকে আমরা এই প্রসঙ্গগুলো নিয়েই আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন জাকসুর সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব। লাবিব, স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। লাবিব, আমরা জানি আপনি জাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বেশ অনেক বছর পরে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। তো আপনার নির্বাচনী জার্নিটা কেমন ছিল? আমরা ভেবেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী নির্বাচনগুলো খুব ইজিলি অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটা আমাদের একটা অন্যতম দাবি ছিল। 5 আগস্টের পরবর্তী বা 5 আগস্টের আগেও আমাদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করা। কিন্তু এটা দুঃখের বিষয় যে এত বড় একটা অভ্যুত্থানের পরে এত রদবদল হওয়ার পরও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রচুর বেগ পোহাতে হয়েছে আমাদেরকে, আবার আন্দোলন করতে হয়েছে। মানে ধরেন হাসিনা যেসব ন্যায্য অধিকার আমাদেরকে দেয় নাই, তো তাকে প্রত্যাখ্যানের মাধ্যমে তো আমরা ন্যায্য অধিকারগুলো পেয়ে যাব। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে হয়েছে যে আবার আমাদের যে কোনো ন্যায্য অধিকারের জন্য আবার লড়তে হচ্ছে, আবার রাজপথে দাবি জানাতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অভ্যুত্থান পরবর্তী বা অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশাসন বডি বসেছে তারাও তো অভ্যুত্থানের গর্ভ থেকে এসেছে, তারাও আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তো এই সব জায়গা থেকে তাদের আরও কোঅপারেটিভ হওয়া উচিত ছিল, আমাদেরকে আরও সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু আমরা অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে গেছি, অনেক জটিলতার মধ্যে দিয়ে গেছি। কিন্তু যদি সব দাবি দাও মেনে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে, যদি সব জায়গায় কোঅপারেশন দেখানো হয়, তাহলে ডিসিপ্লিনের জিনিসটা মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? না, এই ধরেন আপনার একটা ন্যায্য অধিকার, যৌক্তিক অধিকার, মানে এইখানে আপনি কেন আমারে বাধা দিবেন? কিভাবে বুঝবে যৌক্তিক কি অযৌক্তিক? এটা আপনি বুঝবেন না। আমার ধরেন সাংবিধানিক অধিকার যেটা, কিন্তু জনগণ কিংবা মানে আইন এগুলো তো ব্যাখ্যা চায়। ইয়েস, আপনি বিশ্ববিদ্যালয়গুলো 73 অ্যাক্ট পড়েন, সেখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলা আছে। তো এই যে অ্যাক্টের আন্ডারে যখন আমি দেখি, তখন সেটা আমি লেজিট রাইট এটা তো আমি বুঝতে পারি। তাহলে তো এই বিষয়ে আর ডিবেটের দরকার নেই। যদি ধোঁয়াশা থাকে তখন আলাপ আলোচনার প্রয়োজন হয়, তখন আমাদের টেবিল টকে বসতে হয়। বাট যেটা রিটেন আছে আমাদের কনস্টিটিউশনে, বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউশনে, যেটা আমাদের এর বিগত সময়ে হয়েছে, সেটার জন্য কেন আমাদের আলাদা করে হচ্ছে রাজপথে নামা লাগবে? কেন নামতে হলো? এই যে কেন নামতে হলো, এর কারণ হচ্ছে অভ্যুত্থান পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি যে নতুন একটা পেশিশক্তি তৈরি হচ্ছে, যারা ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন, এবং মেইনলি এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 15 বছর 20 বছর থাকে নাই, এবং তারা এসে যে আমাদের সিনিয়র অনেক বড় বড় ভাইদের দিয়ে কমিটি দিয়েছে। তো এই শিক্ষার্থীরা তো হচ্ছে রানিং, মানে এই সাবেক শিক্ষার্থী, সাবেক নেতৃবৃন্দরা যারা বর্তমান কমিটিতে আসছে, এরা তো হচ্ছে রানিং শিক্ষার্থীদের পালস ধরতে পারে না। মানে এরা হচ্ছে আমাদের সাথে যায় না, আমাদের যে বর্তমান প্রজন্ম, যে জেনজি প্রজন্ম, এদের সাথে তারা যায় না। তারা 15-20 বছর আগে নেতৃত্ব ছিল, এখনও তারা আবার নেতৃত্বে আসছে। হ্যাঁ, তো এখন ধরেন যদি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যে নতুন পেশি শক্তি তৈরি হচ্ছে তাদের কি প্রভাব থাকবে? তাদের তো প্রভাব থাকবে না। আর তারা তো, তার মানে আপনাদেরকে লড়াই করতে হয়েছে মূলত নতুন যে পেশি শক্তি তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে। নতুন পেশি শক্তি কারা আমরা একটু জানতে চাই। এটা আপনারা শীঘ্রই জানবেন, দেখছেন আপনারা কারা। আপনি বলতে চাচ্ছেন না? হ্যাঁ, এটা তো আপনারা বুঝতে পারছেন। এবং আগে যে টেন্ডেন্সি ছিল হলে হলে, আমরা বুঝি না বুঝি সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমাদের দর্শকরাও তো জানতে চায়, তারাও বুঝতে চায়। ছাত্রদল যে রাজনীতি করছে, সেই ছাত্রদল এবং ছাত্রলীগের রাজনীতির মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখি নাই, হ্যাঁ, বিগত সময়ে। বাট আমরা এটা তাদের কাছে এক্সপেক্ট করি যে অভ্যুত্থান পরবর্তী তারা গুড পলিটিক্স করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে নানা সময় নানা ইস্যুতে তাদের বিতর্কিত অবদান, বিতর্কিত ভূমিকা দেখেছি, বিতর্কিত রোল প্লে করতে দেখেছি। এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কনসার্ন ছিল যে তারা আবার হচ্ছে নতুন পেশি শক্তি প্রদর্শন করে কিনা, নতুন অপশক্তি হয়ে ওঠে কিনা, এবং তারা চাইছিল যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেন না হয়। কিন্তু আমাদের দৃঢ়তা, আমাদের সততা এবং আমাদের আন্দোলনের কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে যে না, আপনাদের প্রজন্মের নেতৃত্ব আর চলবে না। আমরা যেমনটি জানি আপনি বাক্সাসের সাথে জড়িত, অনেকেই বলেন বাক্সাস এনসিপির একটি শাখা সংগঠন। এখন প্রশ্ন হলো, অভ্যুত্থানপন্থী ছাত্র সংগঠন তো আরো অনেক ছিল, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, তাহলে অভ্যুত্থানের শক্তি হিসেবে কেবলমাত্র বাক্সাসকে কেন প্রমোট করা হলো? এটা আসলে অনেকেই জানতে চায়। আচ্ছা, এটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে অনেকটা পিছনের সময় যেতে হবে। সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠন ছিল,
যেটি হচ্ছে কমিটি আত্মপ্রকাশ করেছিল, এবং সেই কমিটির নেতৃবৃন্দ, গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দই মূলত এই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল। এই গণতান্ত্রিক ছাত্র শক্তি ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদের নেতাকর্মীরা বের হয়ে এসে একটা নতুন ধারার সংগঠন প্রতিষ্ঠা করেছিল। তো এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু করলো। তাহলে কারা ছিল? গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দরা। এবং তাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব শক্তি আসলো একটা পর্যায়ে, ছাত্র শিবির আসলো, ছাত্র দল আসলো, বামফ্রন্টের দলগুলো আসলো, সাধারণ শিক্ষার্থীরা আসলো, পেশাজীবী শ্রমজীবী মানুষ, সকল ধরনের মানুষকে আমরা পেয়েছি। কিন্তু আন্দোলনটা শুরু করেছিল কারা? গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ঠিক আছে? তো এই গণতান্ত্রিক ছাত্র শক্তি, তারপরে হচ্ছে আমরা অভ্যুত্থান পরবর্তী কি দেখলাম? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি হইল, এনসিপি গঠিত হইল, এবং হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক ছাত্র শক্তি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, তারা হচ্ছে বাংলাদেশ ছাত্রদের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করলো। এবং আমাদের হচ্ছে জাতীয় পর্যায়ে গঠিত হলো এনসিপি, জাতীয় নাগরিক কমিটি। এখন হচ্ছে প্রশ্ন হয় যে জাতীয় নাগরিক কমিটি কেন শুধু বাগছাসকে প্রমোট করে? আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক কমিটি একে অপরের সহযোগী সংগঠন, আমরা তো লেজুর সংগঠন না। তো একে অপরের যেহেতু সহযোগী সংগঠন, সেহেতু তারা গার্জিয়ানশিপের জায়গা থেকে আমাদেরকে প্রমোট করবে, এটা খুব স্বাভাবিক। আমরা একে অপরকে সহযোগিতা করবো, আমরা একে অপরের পাশে থাকবো, ইটস টু মাচ নর্মাল। এখন আপনার প্রশ্ন হতে পারে শিবিরকে কেন নয়, ছাত্রদলকে কেন নয়? মানে তারা তো অফকোর্স তারা অভ্যুত্থানের শক্তি, অফকোর্স তারা অভ্যুত্থানের শক্তি, তাদের সেই সময়ের অবদানকে আমরা রিকগনাইজ করি। তারা না আসলে এই আন্দোলন এত গতিশীল হইতো না বা দ্রুত স্বৈরাচারের ফল হইতো না। কিন্তু আপনাদের ফরম্যাটটা দেখতে হবে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দরাই কিন্তু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করলো, সেখান থেকে এনসিপি হইল, তারপরে হচ্ছে ছাত্রদের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হইল। একটি বিষয় আছে, এনসিপির যারা আছেন তারা ফ্রন্ট লাইনে ছিল এবং হচ্ছে ব্যাক লাইনে যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর যারা ছিল তারা কাজ করেছে, কারণ হয়তো বা তারা সামনে আসতে পারেনি সে সময়। গণতান্ত্রিক ছাত্র পরিষদের যারা ছিলেন তাদেরকেই সামনে রেখে আন্দোলন পরিচালনা করা হয়েছে। না, এটা তো অবশ্যই এই কারণে কি প্রমোট করা হলো বাক্সাসকে? এই কারণে না, সেটা হচ্ছে যে ছাত্রদল তো আসলে ছাত্রদল হিসেবে গেছে, ঠিক না? ব্যানার নিয়ে যায় না, এবার তারা তো ছাত্রদল হিসেবে গেছে, ছাত্র শিবির হিসেবে গেছে। তাদের সভাপতি নির্দেশনা দিয়েছে আপনারা আজকে ওখানে যান, ছাত্রদলের সভাপতি নির্দেশনা দিয়েছে আপনারা ওখানে যান, ঠিক না? কিন্তু হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি তো মানে নেতৃত্বে ছিল, এবং এই গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে এনসিপি আসছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়েছে, ছাত্র শিবির তার নিজ ঘরে ফিরে গেছে, ছাত্রদল তার নিজ ঘরে ফিরে গেছে, ছাত্র ইউনিয়ন তার নিজ ঘরে ফিরে গেছে। বাট আমরা তো অ্যালাইন্ড আছি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এনসিপি, আমরা তো অ্যালাইন্ড, আমরা তো একে অপরের সহযোগী সংগঠন। জি লাবিব, বুঝতে পেরেছি, আপনার উত্তরটি স্পষ্ট। তবে এই পর্যায়ে নিয়ে নিব একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। লাবিব, সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে পিয়ার পদ্ধতির সমালোচনা করে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। এখন আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলামের এই বক্তব্যটি বা যেটি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটি কি আপনার কাছে স্পষ্ট কিনা? আপনার কাছে যদি কোনো বিষয় ক্লিয়ার হয়ে থাকে সেটি তাহলে আমাদের জানান। আচ্ছা, আমরা দেখলাম যে কয়েক মাস যাবৎ জামাত ইসলামী নেতৃবৃন্দরা এলাকায় এলাকায় মুভ করছে, তাদের নির্বাচনী আসনে মুভ করছে, এবং এই নির্বাচনী আসনগুলোতে তাদের ক্যাম্পেইন ছিল পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই। প্রায় 6 মাস যাবৎ তারা ক্যাম্পেইন করছে, পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, এবং এটার জন্য আমরা দেখেছি ঐক্যমত কমিশনে তারা বিভিন্নভাবে বার্গেনিং করছে। কিন্তু একটা সময় গিয়ে দেখলাম যে তারা পিয়ার পদ্ধতি নিশ্চিত না হয়ে জুলাই সনদে হচ্ছে স্বাক্ষর করলেন। তো এটা কি প্রতারণামূলক নয়? মানে তারা হচ্ছে পিয়ার পদ্ধতির জন্য ক্যাম্পেইন করলেন, তারা পিয়ার পদ্ধতি ছাড়া ইলেকশনে যাবে না, এবং আমরা পরবর্তীতে দেখলাম জুলাই সনদে স্বাক্ষর করার পরেও দেখলাম যে গোলাম মিয়া পারোয়ার সাহেব বলছেন যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন না করলে আমরা জুলাই সনদ থেকে স্বাক্ষর প্রত্যাহার করব। মানে এটা ইটস অলসো রিডিকুলাস। আপনি হচ্ছে পিয়ার পদ্ধতিতে যাবে না
পিআর পদ্ধতি নিশ্চিত না হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলেন এবং তার পরের দিন এসে বক্তব্য দিলেন যে পিআর পদ্ধতিতে না গেলে ইলেকশন বর্জন করবেন। আপনি তো একটা এগ্রিমেন্ট, মানে সেখানে তো আপনি রোল দিয়ে পেন্সিল দিয়ে লেখেন নাই যে রাবার দিয়ে আবার মিশাই দিবেন, এটা তো আপনি একটা এগ্রিমেন্টে গেছেন এবং এই এগ্রিমেন্ট থেকে সরে আসাও তো একটা হিপোক্রেসি। এবং এই যে জামাত ইসলামী 6 মাস যাবত তারা পিআর নিয়ে ক্যাম্পেইন করলো, পিআর নিয়ে অনেক উচ্চবাক্য করলো, কিন্তু পিআর ছাড়াই তারা জুলাই সনদে স্বাক্ষর করলো, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়াই তারা স্বাক্ষর করলো। আমি অবশ্যই মনে করি এটা একটা ডিসিপটিভ ওয়ে তারা অবলম্বন করেছে এবং প্রতারণামূলক। ঢাকা ও চট্টগ্রামে হুট করে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সর্বশেষ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কেউ কেউ ষড়যন্ত্র খুঁজছে। আসলে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা এগুলো শুধু নিরেট একটা নির্মোহ দুর্ঘটনা নয়। আমরা 5 আগস্টের পরে দেখেছি ইপিজেড কেন্দ্রিক বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন্দ্রিক একটা ক্যাওস দেখেছি। বিভিন্নভাবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কলাপস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ইকোনমি ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে দেখছি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। আসলে এগুলো ফ্যাসিবাদের স্বৈরাচারের দোসররাই করতেছে, ফ্যাসিবাদের ইন্ধনেই হচ্ছে। এবং যেটা হয়েছে যে কি আওয়ামী লীগের যেভাবে বিচার নিশ্চিত হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী লেসপেন্সাররা বৈশা আছে তারা, এবং দেখি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে, 2-4 মাস পরে আবার জামিন পাচ্ছে এবং তারা আবার নাশকতামূলক কাজকর্মে জড়িয়ে পড়ছে। আমরা কালকেও দেখলাম যে ঢাকার একটি জায়গায় মিছিল হয়েছে। এই যে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এরপরে সরকারের বিবৃতিতে নাশকতা, জনমনে আশঙ্কা কিংবা বিভাজন সৃষ্টির মতো শব্দগুলো অনেকের দৃষ্টি কেড়েছে। এখন প্রশ্ন হলো, সরকারের কাছ থেকে কি মানুষ নিন্দা, নাশকতা এবং সহিংসতা এই ধরনের শব্দগুলো শুনতে চায়, নাকি জানতে চায় যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং এই ঘটনাগুলো যে ঘটে গেল তার পরবর্তীতে সরকার কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? এটা গুড কোশ্চেন করেছেন যে আসলে নিন্দা জানাবে কে, প্রতিবাদ জানাবে কে, আর অ্যাকশন নেবে কে, এটা দুইটার পার্থক্য আছে। সাধারণ মানুষ নিন্দা জানাবে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিন্দা জানাবে, বিভিন্ন ফোরাম নিন্দা জানাবে, প্রতিবাদ জানাবে, প্রতিকার চাইবে। কিন্তু যখন আমরা দেখি যে অফিসিয়াল স্টেট থেকে নিন্দা জ্ঞাপন আসতেছে, তারা প্রতিবাদ করতেছে, নাশকতার মতো শব্দ ব্যবহার করছে, তখন আসলে বোঝা যায় যে রাষ্ট্র খুব একটা ভালো ফাংশন করতে পারছে না, বা যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা খুব একটা কোঅপারেট করছে না। মানে যদি আমাদের গোয়েন্দা সংস্থা আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে, মানে তারা কি কতটুকু রোল প্লে করছে যে এগুলো তারা রোধ করতে পারতেছে না। আমরা দেখছি একের পর এক তাদের মিছিল হচ্ছে, একের পর এক জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ করছে, কিন্তু এগুলো কি ইন্টেলিজেন্স এজেন্সিগুলো খোঁজ পায় না? আগে কি তারা পেতো না, নাকি তারা এখন সহযোগিতা করছে না? বা আমাদের ইন্টারিম সহযোগিতা যদি না করে তাহলে তাদের উপর চাপ প্রয়োগ করার দায়িত্ব কার? এই যে ঘটনাগুলো ঘটছে এবং ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের স্টেট সহযোগিতা পাচ্ছে না, তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? তাদেরকে কেন স্যাক করা হচ্ছে না? কেন নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না? এই জায়গাগুলো তো আমাদের স্টেটকে এনশিওর করতে হবে। স্টেটের কাজ না তো, স্টেটের কাজ নিন্দা জানানো না। আমরা নিন্দা জানাবো, আমরা প্রতিকার চাইবো, প্রতিবাদ জানাবো, আর স্টেট নেবে অ্যাকশন। তো এই জায়গাগুলো থেকে আসলে সরকারের অথর্বতা প্রমাণ করে। সরকার যে ফাংশন করতে পারছে না খুব একটা, সেটাই আমরা লক্ষ্য করছি। এবং আমাদের দাবি থাকবে রাষ্ট্র আরও অ্যাক্টিভ হোক, রাষ্ট্র আরও কঠোর হোক তাদেরকে দমন করতে, এবং যেন আমাদের ইকোনমি ড্যামেজ করে, আমাদের রাষ্ট্র ফাংশন করতে না পারে, নাগরিকের ক্ষতি হয়, নিরাপত্তার ক্ষতি হয়, এরকম যেন কাজগুলো না হয়। এই জন্য আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে আরও অ্যাক্টিভ করাতে হবে এবং তারা যদি অ্যাকশন না করতে চায়, তারা যদি কোঅপারেট না করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এই দায় কি তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার না? সে কি করছে? অবশ্যই এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময়ে অ্যাকশন নিতে ব্যর্থ হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি বিভিন্ন সময়ে এসে বিবৃতিও দেন, আমরা সেটাও দেখি, আপনারাও নিশ্চয়ই দেখেন। বিভিন্ন সময়ে হাস্যরস করেন, মজা করেন। তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ যেটা আসলে হওয়া উচিত, মাঝে মধ্যে সেটা ওনার মধ্যে অনুপস্থিত দেখি, মাঝে মধ্যে বাল্যখিল্যতা দেখি। তো এইগুলো আমাদেরকে আসলে হতাশ করে যে একটা অভ্যুত্থানের গর্ভ থেকে সরকার গঠিত হলো, কিন্তু তাদের মধ্যে আমরা সেরকম ড্রট অ্যাকশন দেখি না। এরকম একটা উপদেষ্টা পরিষদ তো হওয়ার কথা ছিল বিপ্লবী চেতনার মানুষ দিয়ে, যারা বাংলাদেশকে প্রচন্ড পরিমাণে ওন করে, যারা জুলাই অভ্যুত্থানকে ওন করে, কিন্তু আমরা খুব একটা দেখি না। মানুষ তো সেরকমই চেয়েছিল, যার কারণেই এই অভ্যুত্থানে কিন্তু এত রক্তপাত ঘটেছে। এরকম একটা সুশীল গভর্নমেন্ট আমরা চাই না আসলে। অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে কি এরকম একটা সুশীল গভর্নমেন্ট আসে? একটা বিপ্লবে একটা সরকার আসা উচিত ছিল, বিপ্লবে একটা ফোর্স আসা উচিত ছিল, কিন্তু আমরা একটা সুশীল সরকার পেয়েছি। বিভিন্ন এনজিও কর্মকর্তাদেরকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে। যখন বসানো হলো তখন আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি? কারণ আপনাদেরকে তো অভ্যুত্থানের সবচেয়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বলা হয় এবং অনেকে বলেন রাজার দল, এখনো বলেন রাজার দল। আরে কিংস পার্টি যেভাবে বলা হয় সেভাবে কিংস পার্টি আমরা না। আচ্ছা, কিংস পার্টি প্রসঙ্গে আমরা আপনার বক্তব্য শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। আবারও ফিরছি বিরতির পরে, থাকুন আমাদের সাথে।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। লাবিব, বিরতিতে যাওয়ার সময় যে প্রসঙ্গটি নিয়ে কথা হচ্ছিল, কিংস পার্টি নিয়ে কথা হচ্ছিল, আসলে কিংস পার্টি কেন বলা হয়, এই কথাটা কেন আসে বারবার? আচ্ছা, যখন একটা দল হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় চলে, ফুললি সরকারি পৃষ্ঠপোষকতায় চলে, গভর্নমেন্ট পারপাস সার্ভ করে তাদের, তখন সেটাকে আমরা কিংস পার্টি বলি। কিন্তু এনসিপিকে যেভাবে কিংস পার্টি বলা হয়, আমাদেরকে যেভাবে কিংস পার্টি বলা হয়, আসলে সেভাবে না। যদি কিংস পার্টি আমরা হইতাম, এনসিপি যদি আসলে কিংস পার্টির মতো জায়গায় থাকতো, তাহলে এনসিপিকে শাপলা মার্কা নিয়ে এত ক্যাওস করা লাগতো না, শাপলা মার্কা নিয়ে এত আন্দোলন করা লাগতো না, বারবার নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দেওয়া লাগতো না। বরং যদি আমরা কিংস পার্টি হইতাম তাহলে কেন লাগবে আপনাদের? আচ্ছা, আমাদের চয়েস, ধরেন এটা আমাদের চয়েস, নানা কারণে এটা আমাদের চয়েস। ধরেন যদি আমরা কিংস পার্টি হইতাম, তাহলে রাষ্ট্রের সকল সংস্থা বা ফুল রাষ্ট্র আমাদেরকে ওই শাপলা প্রতীক দিয়ে দিত, এই যে নাও শাপলা প্রতীক। যদি আমরা কিংস পার্টি হইতাম, তাহলে আমাদের ছাড়া জুলাই সনদ স্বাক্ষর হইতো না। জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কিন্তু এখনো সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক হয়নি। তাহলে এই বিষয়টিকে ঘিরে কি নতুন কোনো সংকট তৈরির সম্ভাবনা আছে কিনা? অলরেডি আপনি বলেছেন যে হচ্ছে আন্দোলনে যাওয়ার একটি বিষয় সামনে এসেছে, তাহলে নির্বাচনের দিক দিয়ে, মানে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোতে ব্যাঘাত সৃষ্টি হবে কিনা? আপনি লক্ষ্য করবেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিন হচ্ছে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করে, এবং সেখানে নাহিদ ইসলাম ভাই একটি কথা বলেছেন যে কিছু দল জনগণের সাথে প্রতারণা করে ঐক্যমতের নামে একটি কাগজে সই করেছে। উনি কিন্তু খুব সচেতনভাবে একটি কাগজে উল্লেখ করেছেন। তো এই যে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে, আসলে এটি একটি কাগজ, জুলাই সনদে আইনি ভিত্তি না দেওয়া হলে এটি বাস্তবায়ন হচ্ছে কি না হচ্ছে সেটার খুব একটা জবাবদিহিতার প্রয়োজন পড়বে না। এগুলো, এই কনসার্নের জায়গাগুলো থেকেই মূলত এনসিপি চেয়েছে যে এটা আইনি ভিত্তি দাও। আমি একটা লড়াই সংগ্রাম করলাম, সেটা আপনি আইনি ভিত্তি দিবেন না? আইনি ভিত্তি না দিলে তো এটার ইতিহাস থাকে না, এটা লেজিটিমেসি থাকে না। তো এখন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা আন্দোলনে যাব, এবং আমরাও চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, জাতীয় স্বার্থেই, রাষ্ট্রীয় স্বার্থে আমরা চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, এবং এটাও রাষ্ট্রের কাছ থেকে এক্সপেক্ট করি যেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, তার জন্য রাষ্ট্র যেন আমাদেরকে সহযোগিতা করে। এছাড়া আন্দোলন হলে অবশ্যই নির্বাচনের ব্যাঘাত ঘটবে, কিন্তু আমরা খুব করে চাই দ্রুত নির্বাচন হোক এবং একটা নির্বাচিত সরকার। আইনি ভিত্তির যে কথাটি আপনি বললেন, আইনি ভিত্তির প্রসঙ্গেই কিন্তু গণভোটের প্রসঙ্গটি সামনে এসেছিল, এবং সেটি বলা হয়েছিল যে আগামী সংসদ নির্বাচনের সাথেই যেন এই গণভোটের আয়োজন করা হয়, কারণ এখানে একটি ব্যয়ের বিষয় আছে। তাহলে এখন আপনারা কিভাবে চাইছেন যে নির্বাচনের আগেই যাতে গণভোট আয়োজন করা হয়, এই নিয়েই কি আপনাদের এই আন্দোলন? আচ্ছা, মানে নির্বাচনে, বাংলাদেশের নির্বাচন কমিশনের একটি জাতীয় নির্বাচনের সাথে আবার আরেকটি গণভোট, মানে একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশন নিজেদের হচ্ছে ক্যাপাবিলিটি জাজ করতেছে যে আসলে আমরা পারবো কিনা। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে আমাদের দাবি ছিল যেন আগেই গণভোট হয়। যেহেতু এখনো রাষ্ট্র সায় দিচ্ছে না, এক্ষেত্রে আমাদেরকে আন্দোলনের দিকে যেতে হতে পারে, সেটা আমরা জানবো শীঘ্রই। আব্দুল মঈন খান বলেছেন নির্বাচনের দিনেই যেন গণভোট অনুষ্ঠিত হয়। একই দিনে জাতীয় নির্বাচন এবং সে সময় গণভোট নির্বাচন হলে আমার বেশ কিছু প্রতিকূলতা তৈরি হবে, বেশ কিছু সমস্যা তৈরি হবে, এবং সেই সমস্যাগুলো ডিল করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে কিনা। আমরা দেখেছি নির্বাচন কমিশন বিগত 3টি নির্বাচন কিভাবে দিয়েছে। হ্যাঁ, এবং এই নির্বাচন কমিশন অলরেডি ইতিমধ্যে বিতর্ক পড়ে গেছে। তো আমরাও আসলে খুব একটা ভরসা রাখতে পারছি না যে একই দিনে হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সেটা এক্সিকিউট করতে পারবে কি না, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, যেহেতু আপনারা ভরসা রাখতে পারছেন না নির্বাচন কমিশনের উপরে। জাস্ট এক লাইনে শুনবো। আশা করছি নির্বাচন নিরপেক্ষ হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন সহযোগিতা করবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। যেহেতু আমরা প্রায় 1-2 যুগ মতো আমরা একটা সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম, সেসব দলও নির্বাচন থেকে বঞ্চিত ছিল। তাদের অন্যতম দাবি ছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, সুষ্ঠু নির্বাচনের কালচার ফিরিয়ে আনা। তো এই জায়গাগুলো থেকে অবশ্যই আমরা তাদের কাছে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কাছ থেকে আমরা আশা করি যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতা পূরণ হোক। লাবিব, আজকে একেবারেই সময় দিতে পারছি না, সময় একেবারেই শেষ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।